প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়েছ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন, এই অধ্যায় থেকে আলোচনা করব। প্রথমে আসো আমরা লেনদেন কি এ সম্পর্কে জানি। আবিধানিক অর্থে লেনদেন বলতে বোঝায় গ্রহণ ও প্রদান। তাহলে আবিধানিক অর্থে লেনদেনের দ্বারা আমরা কি বুঝি? গ্রহণ ও প্রদান। আর লেনদেন কাকে বলে এর সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে এভাবে বলতে হয়, যে ঘটনাগুলো দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে লেনদেন বলে। আমি আবার বলছি, যে ঘটনাগুলো দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে লেনদেন বলে। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ্য, আমরা এখানে বলছি যে ঘটনাগুলো দ্বারা, তাহলে ঘটনাকে আমরা কয় ভাগে ভাগ করব? ঘটনাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অর্থ সম্পর্কিত ঘটনা, আরেকটি হচ্ছে অর্থের সাথে সম্পর্কহীন ঘটনা। অর্থের সাথে সম্পর্কহীন ঘটনা কখনোই লেনদেন হবে না, কিন্তু অর্থের সাথে সম্পর্কযুক্ত ঘটনাকে আমরা কি করব? লেনদেন হিসাবে চিহ্নিত করব। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, একটি আলমারি ক্রয়। যদি আলমারি ক্রয় করা হয় তাহলে কি হবে? আসবাবপত্র আমাদের বৃদ্ধি পাবে এবং নগদ টাকা চলে যাবে। তার মানে হচ্ছে এখানে অর্থের সাথে সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এই ঘটনাটাকে কি বলতে পারি? এটি একটি লেনদেন। একইভাবে আমরা যদি আরেকটি ঘটনা বলি, যে সড়ক দুর্ঘটনায় একজন লোক মারা গেল, এটিও একটি ঘটনা, কিন্তু এটি অর্থের সাথে সম্পর্কহীন বিধায় এই ঘটনাটাকে আমরা লেনদেন হিসাবে আখ্যায়িত করব না। তাহলে আমরা বলতে পারি, সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এবার আমরা লেনদেনকে কয় ভাগে ভাগ করব? লেনদেনকে আমরা ভাগ করতে পারি বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। পরীক্ষায় যদি নৈর্ব্যক্তিক প্রশ্ন এসে যায় যে লেনদেন কয় ধরনের, তাহলে আমরা কয় ধরনের বলবো? দুই ধরনের বলবো। একটি হচ্ছে বাহ্যিক লেনদেন, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেনের একটি উদাহরণ হচ্ছে ভাড়া প্রদান। আর অভ্যন্তরীণ লেনদেনের একটি উদাহরণ যদি আমরা দিই, তাহলে বলতে পারি আসবাবপত্রের অপচয়। বাহ্যিক লেনদেনের সাথে বাইরের যে পক্ষগুলো আছে তাদের সম্পৃক্ততা থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের টাকা বাইরের কোনো পক্ষের কাছে চলে যায়, অথবা বাহ্যিক সেই পক্ষগুলোর কাছ থেকে সেখানে টাকা আসে। কিন্তু অভ্যন্তরীণ লেনদেনের দ্বারা, এর দ্বারা প্রতিষ্ঠানের কোনো একটি ঘটনার দ্বারা প্রতিষ্ঠানে কি টাকা হ্রাস বা বৃদ্ধি পায়। যেমন আমরা বলতে পারি মেশিনের অপচয়, আসবাবপত্রের অপচয়। তাহলে এটি হচ্ছে একটি অভ্যন্তরীণ লেনদেন। এবার আমরা লেনদেনকে চেনার জন্য, এবার আমরা লেনদেন শনাক্ত করার জন্য আরও কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা একটা ঘটনাকে লেনদেন বলবো? তো আমরা এ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলবো যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। লেনদেন হতে হলে অবশ্যই, তাহলে আমরা এখানে লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি। লেনদেন হতে হলে অবশ্যই কি হতে হবে? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের মাপকাঠিতে
পরিমাপযোগ্য। যে সকল ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না, এই ধরনের ঘটনাগুলোকে আমরা লেনদেন হিসাবে আখ্যায়িত করব না। উদাহরণস্বরূপ বলতে পারি প্রতিষ্ঠানের ম্যানেজারের মৃত্যু, এটি একটি ঘটনা, কিন্তু আমরা এই ঘটনাটিকে অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারি না, তাই এটি কি হবে না, লেনদেন হবে না। কিন্তু এমন কথা যদি বলা হয় আগুনে বিনষ্ট পণ্য, যে প্রতিষ্ঠানের কিছু পণ্য আগুনে বিনষ্ট হয়ে গেল, এখানে অবশ্যই মূল্যায়ন করা যাবে যে কত টাকার পণ্য বিনষ্ট হলো। যেহেতু এটি অর্থের মাপকাঠিতে আমরা মূল্যায়ন করতে পারি, তাই এটি কি হবে, লেনদেন হবে। তাই আগুনে বিনষ্ট পণ্যকে আমরা অবশ্যই লেনদেন হিসাবে হিসাবভুক্ত করব। এবার আসি আমরা আর্থিক অবস্থার পরিবর্তন। এবার যে বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো আমরা তা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আমরা যদি উদাহরণ দিই, এভাবে বলতে পারি যে একটা মেশিন ক্রয় অথবা একটা আসবাবপত্র ক্রয়, এর দ্বারা কি হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হবে। মেশিন যেমন আসবে তেমনি ভাবে নগদ অর্থ চলে যাবে, তাহলে এটি কি হবে, এটি হবে লেনদেন। কিন্তু আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফরমাসকে কখনই আমরা লেনদেন হিসাবে হিসাবভুক্ত করব না। যদি বলা হয় আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো, একটি মেশিন ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো, এ ধরনের ঘটনাগুলোকে আমরা কখনোই লেনদেন হিসাবে হিসাবভুক্ত করব না, কারণ ফরমাইশের দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয় না। তাহলে আমরা আর্থিক অবস্থার পরিবর্তন বিষয়টা কি বুঝে গেলাম। এবার যে বৈশিষ্ট্যটি নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত মানে দুই, আর সত্তা বলতে যদি পক্ষকে বোঝায় তাহলে দ্বৈত সত্তা মানে হচ্ছে এখানে দুটি পক্ষ। লেনদেন হতে হলে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে, এক পক্ষ যদি হয় দাতা আর এক পক্ষ হবে গ্রহীতা। এখন আমরা যদি একটু উদাহরণ দেই তাহলে বলতে পারি বেতন প্রদান, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে একটি হিসাব খাত হচ্ছে বেতন হিসাব, আরেকটি হচ্ছে নগদান হিসাব। তাহলে আমরা কি দেখতে পেলাম, প্রতিটি লেনদেনের সাথে দুটি হিসাব বা দুটি পক্ষ জড়িত থাকে। এবার পরের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো, তা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রতিটি লেনদেনই কেমন হতে হবে, স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং স্বতন্ত্র হতে হবে। স্বয়ংসম্পূর্ণ বলতে কি বোঝায়, স্বয়ংসম্পূর্ণ বলতে বোঝায় যে অন্যের উপর নির্ভর করে না। স্বতন্ত্র বলতে কি বোঝায়, যে আলাদা, অন্য থেকে যে আলাদা, যে নিজ বৈশিষ্ট্যের কারণে সে অন্য থেকে আলাদা। আমরা একটা উদাহরণ যদি দিই তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। তা হচ্ছে 10 জানুয়ারি তারিখে ধারে পণ্য ক্রয় করা হবে। এবার 15 তারিখে উক্ত ধারে ক্রয়কৃত পণ্যের টাকা পরিশোধ করা হলো। 15 তারিখে উক্ত টাকা কি করা হলো, পরিশোধ করা হলো। এক্ষেত্রে দুটি লেনদেনের সম্পর্ক আছে, কিন্তু একটি আরেকটির উপর নির্ভরশীল না। 10 তারিখের লেনদেনটি যেমন স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, ঠিক তেমনিভাবে 15 তারিখের অর্থ পরিশোধের ঘটনাটিও স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। একটি লেনদেনের সাথে আরেকটি লেনদেনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু তারা কখনোই কি হবে না, একে অপরের উপরে নির্ভরশীল হবে না।
তাহলে এরা কেমন হবে? এরা হবে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। তারপরে আমরা আসি পরবর্তী বৈশিষ্ট্যে, দৃশ্যমানতা। দৃশ্যমানতা বলতে কি বোঝায়? দৃশ্যমানতা বলতে বোঝায় হচ্ছে যা আমরা দেখতে পাই। এখন লেনদেনের ক্ষেত্রে এই দৃশ্যমানতার বিষয়টি কেমন? লেনদেন দৃশ্যমান হতে পারে, আবার দৃশ্যমান নাও হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয়, এটি একটি দৃশ্যমান ঘটনা, আবার আসবাবপত্রের অপচয় এটি একটি অদৃশ্য ঘটনা। এক্ষেত্রে দুটি ঘটনাকে আমরা লেনদেন হিসাবে আখ্যায়িত করব। তাহলে আমরা কি দেখতে পেলাম? লেনদেন দৃশ্যমান হতে পারে, আবার দৃশ্যমান নাও হতে পারে। এবার আসি আমরা পরের বৈশিষ্ট্যে, ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা বলতে কি বোঝায়? যে ঘটনা পূর্বে ঘটে গেছে, এই ধরনের ঘটনাকে আমরা বলি ঐতিহাসিক ঘটনা। এই দৃষ্টিকোণ থেকে প্রতিটি লেনদেনই একটি ঐতিহাসিক ঘটনা। আমরা যদি বলি যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, বেতন প্রদান করা হয়েছে, তারপরে মজুরি প্রদান করা হয়েছে, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে, পাওনাদারকে পরিশোধ করা হয়েছে, ঋণ গ্রহণ করা হয়েছে, এই ধরনের সকল ঘটনা কি আমরা কি বলবো? ঐতিহাসিক ঘটনা। তাহলে ঐতিহাসিক ঘটনাও লেনদেনের একটি বৈশিষ্ট্য। উল্লেখ্য, যে সকল ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে, এ ধরনের আশঙ্কা থেকে যখন আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়, আমরা ওই সকল ঘটনাকেও কি বলতে পারি? আমরা ওই সকল ঘটনাকেও লেনদেন হিসাবে আখ্যায়িত করতে পারি। যেমন দেনাদারের বার্তা সঞ্চিতি, পাওনাদারের বার্তা সঞ্চিতি, এ ধরনের ঘটনাও কি হিসাবে আমরা হিসাবভুক্ত করব? লেনদেন হিসাবে আমরা হিসাবভুক্ত করব। আমরা সর্বশেষে যে বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো তা হচ্ছে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। হিসাব সমীকরণটি কি আমরা এখানে লিখি। হিসাব সমীকরণটি হচ্ছে a ইকুয়াল l প্লাস e। এখানে a হচ্ছে সম্পদ, l হচ্ছে দায়, e হচ্ছে মালিকানা সম্পদ। তাহলে আমরা কি বলতে পারি? সম্পদ সমান দায় যোগ মালিকানা সম্পদ। এটি হচ্ছে হিসাব সমীকরণ। প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণের কোনো না কোনো উপাদানকে প্রভাব বিস্তার করে। তাহলে লেনদেন হতে হলে আমাদের কি থাকতে হবে? হিসাব সমীকরণের সাথে এর সম্পৃক্ততা থাকতে হবে। যে সকল ঘটনাগুলো হিসাব সমীকরণের উপাদানগুলোকে প্রভাবিত করে না, এ সকল ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো না। শুধুমাত্র যে সকল ঘটনা হিসাব সমীকরণকে প্রভাবিত করে, আমরা ওই সকল ঘটনাগুলোকে লেনদেন হিসাবে চিহ্নিত করব। আমরা এক্ষেত্রে একটু উদাহরণ দিতে পারি। ব্যবসায় মূলধন বিনিয়োগ করা হলো ৮০,০০০ টাকা, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা নগদ টাকা এখানে যেমন বৃদ্ধি করব, একই সাথে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি করব ৮০,০০০ টাকা। এক্ষেত্রে নগদ টাকা দ্বারা এ যেহেতু সম্পদ বৃদ্ধি পাবে, আর একই সাথে যেহেতু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এক্ষেত্রে ই বৃদ্ধি পাবে। এভাবে প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। আজকে আমরা লেনদেনের সংজ্ঞা, লেনদেনের বৈশিষ্ট্য এগুলো নিয়ে কথা বললাম। পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যার সমাধান দেখব।
ঘটনাগুলো থেকে লেনদেন কীভাবে শনাক্ত করা হয়, কীভাবে তার ব্যাখ্যা প্রদান করা হয়, এই বিষয়ে কথা বলব। আজকের মতো এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফিজ।